রাধাকৃষ্ণন কমিশনের বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুপারিশ আজকে আমরা পড়ব, যেটা এসএলএসটিতে কিন্তু ইম্পর্টেন্ট, যেটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের অন্যতম সুপারিশ। গ্রামীণ ভারতের উন্নতি করবার জন্যই এই নতুন একটা টোটাল একদম নতুন কনসেপ্ট এটা কিন্তু এসেছে। কেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি বৈশিষ্ট্য তো আসবোই ক্লিয়ারলি, তার আগে যেটা বুঝবো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলতে বোঝানো হয়েছে যে ভারতবর্ষের যে তৎকালীন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো, আমরা এইখানটায় দাঁড়িয়েছি কোন সালে, 1948 সালে, সবই বড় শহর কেন্দ্রিক, ছোট শহরও নয় কিন্তু। কলকাতা, চেন্নাই, মাদ্রাজ বলো, দিল্লি বলো, এই ধরনের শহর কেন্দ্রিক, মুম্বাই কেন্দ্রিক, এই ধরনের শহর কেন্দ্রিক শিক্ষাগুলো। অথচ 1941 সালের জনগণনার রিপোর্ট বলছে 85%-এর বেশি মানুষ গ্রামে বাস করছে। তাহলে 1948 রিপোর্ট কমিশন হচ্ছে, আর 1941 তার আগের যে লাস্ট সেন্সাস, সেখানে বলছে 80% পিপল কোথায় থাকছে, গ্রামে। অথচ শিক্ষা প্রতিষ্ঠানের 1%ও গ্রামে নেই। একবার এই চিত্রটার দিকে যদি আমরা তাকাই, যেখানে 15%-এর কম মানুষ থাকছে তাদের জন্য 99%-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান, মানে সবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কম, কিন্তু তার মধ্যেও বৈষম্যটা এতটাই বিষয়। গ্রামে যেখানে 85% বা তার অ্যাবভ লোক রয়েছে, সেখানকার জন্য উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান 1%ও না। ফলে এই বৈষম্য, গ্রামীণ ভারতকে 85% মানুষকে বাদ রেখে 15% মানুষের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করে কখনোই সম্ভব নয় দেশের উন্নতি। আর গ্রামের যারা মেধাবী দরিদ্র ছেলে, তারা তো শহরে যে থেকে পড়াশোনা করা সম্ভব নয়, সবাই ঈশ্বরজন্য বিদ্যাসাগর নন। শুধুমাত্র কিছু ধনী পরিবারের মানুষরাই, তারাই শুধুমাত্র শহরে যে শিক্ষা গ্রহণ করতে পারতো গ্রামে। ফলে গ্রামীণ মেধাগুলো নষ্ট হচ্ছিল, গ্রামীণ অর্থনীতি নষ্ট হচ্ছিল, গ্রামীণ ভারতটাকে পিছিয়ে দেওয়া হচ্ছিল। কমিশন তাই বলে যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রামে নিয়ে যেতে হবে, গ্রামের মতন করে গ্রামীণ জীবনের প্রয়োজনীয়তা অনুভব করে একটা নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, যার একটা আদর্শ প্রতিষ্ঠান হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এর তাহলে কারণটা বললাম, এবারের আদর্শটা কোথা থেকে আসলো? গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, প্রথম হচ্ছে এর আদর্শ। এর আদর্শ এটা কোথা থেকে এই ধারণাটা এলো? তৎকালীন সময়ে ডেনমার্কে একটা প্রচলিত কলেজ ছিল, সে ডেনমার্কে একটা প্রচলিত কলেজ ছিল পাবলিক কলেজ। পাবলিক কলেজ বাংলা করলে যেটা হয় জনতা কলেজ। এইটা ছিল ডেনমার্কের গ্রামীণ জীবনের উপযোগী। আমরা জানি ডেনমার্কের তোমার যে ওই দুগ্ধ শিল্পে একটা সময় বিপ্লব ঘটেছে ডেনমার্কে, ড্যানিশদের দুধ বিপ্লব, এবং টোটাল ডেনমার্কের উন্নতির পেছনে বলে এই দুগ্ধ বিপ্লবের একটা বিরাট ভূমিকা আছে। এবং দুগ্ধ বিপ্লব নিশ্চয়ই বড় শহরে হয় না, গ্রামীণ অর্থনীতিতে গ্রামীণ মানুষ এই যে রুরাল কলেজ বা পাবলিক কলেজ বা জনতা কলেজগুলো, এই দুগ্ধ বিপ্লব কি করে গোপালনকে আরো উন্নত করা যেতে পারে, মেষ পালনকে আরো উন্নত করা যেতে পারে, তার যে প্রসেসিং করণ, বিভিন্ন কিছু বিজ্ঞানসম্মত ভাবে এমন ভাবে গ্রামীণ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যা এই ডেনমার্কের দুগ্ধ বিপ্লবের অন্যতম একটা পরিবর্তনের কাণ্ডারি, উন্নতির কাণ্ডারি। এই কলেজের অনুকরণে আমাদের বিশ্ববিদ্যালয় কমিশন বলেছেন যে আমাদের দেশে যদি ডেনমার্ক পারে, তাহলে আমরা আমাদের দেশেও এই পাবলিক কলেজের অনুকরণে রুরাল ইউনিভার্সিটি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা কি করব, তৈরি করব। ওকে, নেক্সট হচ্ছে তাহলে এই কলেজের উদ্দেশ্য কি, বা এই গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে গড়া হবে তার উদ্দেশ্য কি থাকবে? হ্যাঁ, এর উদ্দেশ্য বিষয়ে কিন্তু কমিশন নির্দিষ্ট সুপারিশ করেছেন। প্রথম কথা হচ্ছে গ্রামীণ শিক্ষার উন্নতি করা। গ্রামীণ শিক্ষার উন্নতি, যেটা প্রথমেই আমি বললাম যে আমাদের দেশে গ্রামীণ জনজীবনে মানুষের সংখ্যা বেশি হলেও তাদের শিক্ষা অবহেলিত থেকে যাচ্ছে। এই গ্রামীণ শিক্ষার পরিকাঠামো বলে তেমন কিছু নেই, উচ্চ শিক্ষার অন্তত সেই পরিকাঠামোটার উন্নতি করে টোটাল শিক্ষা ব্যবস্থার উন্নতি করা। নেক্সট 2 নম্বর হচ্ছে গ্রামগুলোর বিজ্ঞানসম্মত উন্নতি। আমি সংক্ষেপে লিখছি এখানে, বিজ্ঞানসম্মত উন্নতি করা। যে এই গ্রামগুলোর যেটুকু বা উন্নতি হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, সেটা খুব অবৈজ্ঞানিক ভাবে, কোনো প্ল্যান মাফিক হয়নি। একটা যদি সুষ্ঠু পরিকল্পনা একটা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার প্রতিষ্ঠান থেকে, তাকে কেন্দ্র করে সেই জীবনের মান উন্নতি হবে, সেখানকার গবেষকরা, শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, তারা গ্রামীণ উন্নতির সহায়ক হবে। অর্থাৎ গ্রামগুলো একটা বিজ্ঞানসম্মত সাইন্টিফিক একটা ডেভেলপ যাতে আনা যায়। ঠিক আছে? আর কি দরিদ্র, এটাও বললাম আগে আমি, যে দরিদ্র অথচ মেধাবী যে সমস্ত শিক্ষার্থী, গ্রামীণ শিক্ষার্থী, তারা কিন্তু উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল।
কারণ পয়সা নেই। যে একটা ওই মেদিনীপুরের কোনো একটা ছেলে এসে তোমার যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, ভাবো এই বিশ্ববিদ্যালয়গুলো ছিল না, বিশ্ববিদ্যালয় বলতে কলকাতায় ছিল, সারা পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির একটি ছেলে, দরিদ্র পরিবারের ছেলে, অত্যন্ত ট্যালেন্টেড, সে কি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে? সম্ভব? প্রত্যন্ত গ্রামের একটি ছেলে, আমি তাও যদি ছেড়ে যে জেলাগুলোর মধ্যেই ভাবো তো, ওই প্রত্যন্ত একটি জেলার ছেলে এসে জেলা শহরেও পড়াশোনা করাটাও অনেক কঠিন। ফলে এই দরিদ্র এবং মেধাবী যে সমস্ত ছেলে মেয়েরা আছে গ্রামে, তারা যাতে গ্রামেই উচ্চশিক্ষার সুযোগ পায়, শুধুমাত্র আর্থিক কারণে, দূরত্বের কারণে যারা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল, আমার দেশের প্রতিভা নষ্ট হচ্ছিল, সেটা যাতে আর না হয়। নেক্সট হচ্ছে গ্রামীণ সংস্কৃতির উন্নতি। প্রত্যেকটা গ্রামে কি আছে? প্রত্যেকটা গ্রামে নিজের কিছু দেশের সংস্কৃতিকে দেখতে হলে তো তোমার যে গ্রামে যেতে হবে, যে কোনো দেশের ক্ষেত্রে তার প্রকৃত সংস্কৃতি ঘুরে বেড়াচ্ছে প্রতিটা গ্রামের মধ্যে। এই যে গ্রামের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আস্তে আস্তে তো ওয়েস্টার্ন সে সময় থেকে শুরু হয়ে গেছে, তার আগের থেকেই আমরা সেই মেকলে মিনিট থেকে দেখেছি ওয়েস্টার্ন আগ্রাসন শুরু হয়ে গেছে। এইখান থেকে বাঁচাতে হলে গ্রামীণ কৃষ্টি সংস্কৃতিতে তার উপযোগী গ্রামের বিষয়গুলোকে শিক্ষার মধ্যে আনতে হবে, শুধু পাশ্চাত্য শিক্ষাকে ঢুকিয়ে দিলে হবে না, এটাও একটা কারণ। এছাড়া গ্রামীণ কৃষি, পশুপালন, গ্রামীণ অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলো, কৃষি, অর্থনীতি, পশুপালন, এই সমস্ত বিষয়গুলোর উন্নতি করে গ্রামকে একটা আধুনিক, প্রতিটা গ্রামকে একটা মডেল গ্রামে পরিণত করাই হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্থাপনের উদ্দেশ্য। তার উদ্দেশ্যগুলো দেখলাম, আদর্শগুলো দেখলাম। এইবার আমরা মেইন যেটা খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে কোনোটাকেই কম ইম্পর্টেন্ট বলছি না, তবুও থার্ড যেটা আছে সেটা হচ্ছে কাঠামো। এই কাঠামোটা কিন্তু এটাই হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কাঠামো প্লাস গ্রামীণ যদি বলো শিক্ষার, তো গ্রামীণ শিক্ষারও কিন্তু এটাই কাঠামো। ঠিক আছে? কিভাবে? 4টে স্তরে ভাগ করা হয়েছে। প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী, প্রাথমিক বা বুনিয়াদী, উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক, কলেজ বা স্নাতক স্তর এবং স্নাতকোত্তর স্তর, এই 4টে ভাগ রয়েছে। তাহলে এইরকম ভাবে 4টে ভাগ যদি আমি দেখাই, এক হচ্ছে এই দেখো এখানে শিক্ষা স্তর হিসেবে দেখাচ্ছি আমরা একটা ভাগে, ঠিক আছে? তারপরে সময়, শ্রেণী, বয়স দেখালাম। এবার প্রথম যে ভাগটার কথা কমিশন গ্রামীণ শিক্ষার বলেছে সেটা হচ্ছে প্রাথমিক বা কি লিখলাম, প্রথম ভাগটা হচ্ছে প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা। এটা সময়কাল মানে কত বছরের শিক্ষাটা হবে, 8 ইয়ার্স, 8 বছরের। শ্রেণী হবে 1 থেকে 8। বয়স, শিক্ষার্থীরা 6 বয়সে ভর্তি হবে, 14 বছর বয়সে। তাহলে 6 বছরে 1-এ ভর্তি হলে 8 পর্যন্ত পড়তে হলে আরো 8 বছর, 6 আর 8-এ বয়স কত হলো? 14 বছর। প্রাথমিক, প্রাথমিক শিক্ষা। এবার মাধ্যমিক বা উত্তর বুনিয়াদী 2 নম্বরে। কি বললাম? মাধ্যমিক বা গ্রামীণ শিক্ষায় মাধ্যমিক বা উত্তর বুনিয়াদী হবে 3 বা 4 বছরে, 3-4 বছরে। ওকে, মোটামুটি 3-4 বছরের হবে। এটা কোন ক্লাস থেকে? 9 থেকে 11 বা 12, দু ধরনের প্রতিষ্ঠানই থাকতে পারে। তাহলে এটার বয়স কত হবে শিক্ষার্থীদের? মোটামুটি 14-15 থেকে এই 17-18 বছর বয়স পর্যন্ত সময়কালটা হচ্ছে তোমার মাধ্যমিক বা নিম্ন বুনিয়াদী শিক্ষা। 8 বছরের পরে 3 বা 4 বছর, 11 অবধি অথবা 12 অবধি পড়ে এরপর তারা কোথায় যাবে? গ্রামীণ শিক্ষার্থীরা গ্রামীণ কলেজ অর্থাৎ স্নাতক স্তর, স্নাতক অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যে স্তরটার কথা বলা হয়েছে, বলছে আন্ডার গ্রাজুয়েটটা হবে 3 বছরের শিক্ষা। 3 বছর, এখানে ওই যেটা হয় 3 বছরের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ধরে নিচ্ছি, মোটামুটি 18 থেকে 21 বা 20-21 বছর মোটামুটি ভাবে হবে। ওকে, 18 থেকে মোটামুটি আমরা 20-21 ধরে নিলাম। লাস্ট যেটা স্তর বলছে এটা বিশ্ববিদ্যালয় স্তর, আমরা এখানে আর সেটা না লিখে বলে লিখছি স্নাতকোত্তর স্তর।
এই স্নাতকোত্তর স্তর হবে 2 বছরের। পাস করে আসলে 2, অনার্স করে আসলে 1, সর্বোচ্চ কালটাকেই আমরা এখানে কিন্তু ধরছি। ওকে, মোটামুটি 20 বাই এখানে কি হবে, পার্ট 1 আর পার্ট 2 মোটামুটি 21 থেকে 23 বছর বয়স। বুঝতে পারবো আশা করি। ছকগুলো কিন্তু সবচেয়ে ইজি হচ্ছে ছক তৈরি করা, যদি সময়কালটা আমাদের একটু জানা। তাহলে কটা স্তরের কথা বলেছে গ্রামীণ শিক্ষার? 4টে স্তর, প্রাথমিক বা বুনিয়াদী, মাধ্যমিক বা উত্তর বুনিয়াদী, স্নাতক স্তর, স্নাতকোত্তর বা কলেজ স্তর, বিশ্ববিদ্যালয় স্তর। এবার এই যে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও কিন্তু কমিশন কিছু স্পষ্ট ধারণা দিয়েছে প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে। প্রথমত প্রাথমিক বা বুনিয়াদী স্তরের ক্ষেত্রে এইটা খুব একটা ডিটেলস বলেনি, কারণ নিম্ন প্রাথমিক বা প্রাথমিক শিক্ষাটা কমিশনের বিচার্য বিষয় ছিল না। আমরা জানি কমিশনের বিচার্য বিষয় কি ছিল, বিশ্ববিদ্যালয় স্তর, যেটা মাধ্যমিক স্তরটাও তখন বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হতে হলো, মাধ্যমিক স্তরটা এসে গেছে। ঠিক আছে, এই যে কমিশন প্রথমেই যেটা বলেছে, মাধ্যমিক বিদ্যালয়গুলি হবে আবাসিক, অর্থাৎ প্রতিটা গ্রামে আগে প্রাথমিক বিদ্যালয় থাকবে। সেই কয়েকটি প্রাথমিক বিদ্যালয়গুলিকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের মাঝখানে একটি ছোট মাধ্যমিক বিদ্যালয় থাকবে। এই বিদ্যালয়গুলো কি হবে, আবাসিক, রেসিডেন্সিয়াল, ছাত্ররা থেকে পড়াশোনা করবে এবং বিরাট এলাকা জুড়ে হবে। 30 থেকে 60 একর জায়গা, 30 থেকে 60 একর জায়গা নিয়ে এক একটা প্রাথমিক স্কুল, এই মাধ্যমিক স্কুল তৈরি হবে। ছাত্র কিন্তু কম থাকবে, যেহেতু গ্রামীণ ছাত্র শিক্ষায় 150 জনের বেশি হবে না একটা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র, 100 অল্প কজন ছাত্র কিনে আবাসিক। এবং এখানকার পাঠ্যক্রমের সবচেয়ে যেটা বড় ব্যাপার, 50-50% এর কথা বলেছে। তার মানে এটা কিন্তু আসে অনেক ক্ষেত্রে 50% থাকবে তাত্ত্বিক, 50% থাকবে ব্যবহারিক। এই হচ্ছে মাধ্যমিক। তার মাধ্যমিক বিদ্যালয়গুলো কি হবে, আবাসিক হবে। এবার এই যে কলেজ, এই কলেজগুলো যেটা বলেছে গ্রামীণ কলেজ, কয়েকটি স্নাতক কোথায় গ্রহণ করবে, কলেজে। কয়েকটি গ্রামীণ মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে তৈরি হবে এক একটি গ্রামীণ কলেজ। কয়েকটি তোমার যে কি কাকে কেন্দ্র করে, কয়েকটা মাধ্যমিক, প্রাইমারিকে নিয়ে একটা মাধ্যমিক হলো, আবার কয়েকটা মাধ্যমিক নিয়ে কয়েকটি গ্রামের মাঝখানে একটি কলেজ হবে, গ্রামীণ কলেজ। সেখানেও কিন্তু আবাসিক করার কথা বলা হয়েছে এবং ছাত্র সংখ্যা হবে 300-র মধ্যে, 300-র মধ্যে ছাত্র সংখ্যা। এখানেও কিন্তু গ্রামীণ জীবনের উপযোগী এবং তোমার যেটা তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় শিক্ষার মেলবন্ধনের কথা বলা হয়েছে। এবার গ্রামীণ বিশ্ববিদ্যালয়, কলেজের পরে কি আসবে, ইউনিভার্সিটি। বলছে এই কয়েকটি কলেজকে কেন্দ্র করে, তার মানে প্রতিটা গ্রামে কিন্তু বিশ্ববিদ্যালয় বা কলেজ হচ্ছে না, কয়েকটি গ্রামকে কেন্দ্র করে একটি মাধ্যমিক বিদ্যালয়, কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে আসছে একটি কলেজ, কয়েকটি কলেজ। তার মানে বিস্তৃতি কিন্তু অনেকটা, এমন নয় যে গ্রামে গ্রামে প্রত্যেক গ্রামে একটা করে ইউনিভার্সিটি, বিরাট একটা এলাকা জুড়েই হচ্ছে একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো হবে তোমার যে আবাসিক বা রেসিডেন্সিয়াল। আর এখানকার ছাত্র সংখ্যা একটা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 2500 বা 2500 জন হতে পারে বলে কমিশন মনে করেছেন, 2500 জন। এবং এখানেও যতটা না থিওরিটিক্যাল বিষয়কে গুরুত্ব দেওয়া হবে, তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়কে। প্র্যাকটিক্যালটা কেমন, বলছে গ্রামীণ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, গ্রামীণ জীবনের সাথে সম্পর্কযুক্ত বিষয় শেখানো হবে। এবার সেখান থেকেই চলে আসছে কি পাঠ্যক্রম, কি কি তাহলে পড়ানোর কথা বলা হয়েছে, আমরা এবার সেটা দেখি। 4 নম্বরে প্রথমেই বলেছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য দেখলে বলছি গ্রামীণ জীবনযাত্রার, গ্রামীণ জীবনের মান তোমার যে উন্নতি করার কথা বলা হয়েছে। অর্থাৎ যে বিষয়গুলো এখানে থাকবে গ্রামীণ জীবনের সাথে সম্পর্কযুক্ত, এমন বিষয় এখানে পড়ানো হবে না যার সাথে গ্রামীণ জীবনের কোনো সম্পর্ক নেই। গ্রামীণ জীবনের সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্ক আছে এমন সব বিষয়ের এইখানে পড়ানো হবে। গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ কৃষি, গার্হস্থ্য বিদ্যা, পশুপালন, এই সমস্ত কমন জিনিস থাকবে। তার বাইরেও কি শুধু খেতেই থাকবে না, এর বাইরে একটা বিশ্ববিদ্যালয়ে শুধু এই তো শেখালে হবে না, তার বাইরে যেটা ভাষা, দর্শন, ঠিক আছে, সাহিত্য, অর্থনীতি, বিভিন্ন বিষয়গুলোই কিন্তু ভাষা, দর্শন, সাহিত্য, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, সাধারণ গণিত, কৃষি বিদ্যা, এই বিষয়গুলো কিন্তু সব লিখছি না, সব বিষয় কিন্তু পাঠ্যক্রমে রাখার কথা বলা হয়েছে। এবারে যেটা আসবে তারপরে, স্যার তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম কি হবে, তাই না, মিডিয়াম অফ যে ইনস্ট্রাকশন বা টিচিং লার্নিং, শিক্ষণের মাধ্যম কি হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম মাধ্যমের কথা বলা হয়েছে মাতৃভাষা, কারণ
গ্রামীণ জীবনে মাতৃভাষার গুরুত্ব যে কোনো জীবনেই গুরুত্বপূর্ণ, গ্রামীণ জীবনে আরো বেশি মাতৃভাষা। তবে তার সাথে ইংরাজি ও আমাদের একটি তোমার যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেভাবে স্বীকৃত না হলেও বেশি মানুষ যে ভাষায় বেশি কমফোর্ট হচ্ছে যে এলাকায় সেই ভাষাটা, অর্থাৎ বিশেষ করে হিন্দির কথাও বলা হয়েছে। এবার এক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে, স্যার আপনি রাধাকৃষ্ণন কমিশন ত্রিভাষার কথা বলেছে বলেন, কোঠারি কমিশন অ্যাকচুয়াল হবে, কিন্তু একদম ত্রিভাষা নীতির ফর্মুলা মেনে না বললেও কম বেশি 3টে ভাষা ইউজ করার কথা বলেছে, সেই সেন্সে বলা হচ্ছে ত্রিভাষা নীতি। কিন্তু এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা তোমার যে রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ফর্মুলাটা ওইভাবে বলেনি কোঠারির মতন, কিন্তু মোটামুটি কম বেশি উচ্চশিক্ষায় 3টে ভাষা জানার চেষ্টা করতে হবে, সেই অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে ত্রিভাষা সূত্র। বিষয়টাকে গুলিয়ে যেন আমরা না ফেলি। আগেই বললাম আরেকটা যেটা টাইপ কি হবে, এটা আগেই বলেছি, টাইপ বা ধরন। এই প্রত্যেকটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় হবে কি আবাসিক, যেটা আমি আগেই বললাম প্রত্যেকটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় হবে আবাসিক, এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে থাকবে। লাস্ট তারপরে ইন্টারেস্টিং কয়েকটি বিষয় এর সম্বন্ধে আবার বলবো। এরপরে যেটা আসছে পরিচালন, এর ম্যানেজমেন্টটা কেমন হবে, পরিচালন ব্যবস্থাটা কিভাবে পরিচালিত হবে তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এর পরিচালন একটা সমিতি থাকবে, গ্রামীণ সেই এলাকার কৃতি ছাত্রদের সেখানে বা কৃতি মানুষদের যুক্ত করার চেষ্টা করতে হবে। আর এই পরিচালন সমিতি থাকবে, সেটা কিন্তু একটা স্বাধীন বডি হিসেবে কাজ করবে। এই পরিচালন সমিতিটা হবে স্বাধীনভাবে কাজের, সব ব্যাপারে এসে সরকার বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা কোনো সংস্থা তারা নাক গলাবে না। তারা নির্দেশ দিতে পারে, কোনো বিষয়ে পরামর্শ দিতে পারেন, কিন্তু এরা একটা এই পরিচালন সমিতিটি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। এবার এর ভবিষ্যৎ কি হলো, এর ভবিষ্যৎ দেখো, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ আসার আগে এই বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে। ভালো দিক যদি দু একটা আমরা বলি, গ্রামীণ অর্থনীতির উন্নতি, শিক্ষার উন্নতি, গ্রামীণ শিক্ষার্থীদের গ্রামে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার বিরাট একটা ভালো কাজ করেছে, এটা বলতেই হয়। তারপরে কি তোমার যে মেধাবী দরিদ্র ছাত্ররা গ্রামে শিক্ষার সুযোগ পাচ্ছে, এটা একটা ভালো কাজ। কিন্তু আবার যদি খারাপ দেখি, প্রতিটা গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরি করা, এত ভিটামিন এম তো আমাদের দেশে নেই, এম ফর মানি, এত টাকা ভারতবর্ষের নেই, এটা সম্ভব নয়। আর গ্রামে গ্রামে আবাসিক স্কুল কলেজ তৈরি করা, এটা একটা অবাস্তব পরিকল্পনাই বলা যেতে পারে। এইভাবে কিছু সমালোচনা হয়েছে, কিন্তু এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশটা কিন্তু দেশে একটা আলোড়ন ফেলে দেয়, বিশেষ করে গ্রামীণ জীবনের উপরে, গ্রামীণ জীবন নিয়ে যারা কাজ করছিল তাদের। এবং সরকারও কিন্তু ভাবে যে এটা আমার টাকার জন্য না হলেও এটা একটু ভেবে দেখা যায়। এই জন্য 1954 সালে রিপোর্ট দিল তো 49-এ, 1954 খ্রিস্টাব্দে কি করলো সরকার, একটি অক্টোবর মাসে একটি কমিটি গঠন করলো। 1954 অক্টোবরে সরকার একটি বিশেষজ্ঞ কমিটি মানে তৈরি করলেন। তারা গ্রামীণ বিশ্ববিদ্যালয় না হলেও একটা কি করলেন, যে গ্রামে গ্রামে কিছু পরীক্ষামূলক ভাবে গ্রামীণ প্রতিষ্ঠান বা গ্রামীণ সংস্থা, রুরাল ইনস্টিটিউশন, ঠিক আছে, গ্রামীণ সংস্থা বা রুরাল ইনস্টিটিউশন তৈরি করার সুপারিশ করেন। এই রুরাল ইনস্টিটিউশন বলছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করা না গেলেও কিছু গ্রামে পরীক্ষামূলক ভাবে গ্রামীণ সংস্থা বা রুরাল ইনস্টিটিউশন তৈরি করা যেতে পারে, ঠিক আছে। এবং তাদের সুপারিশ অনুযায়ী সারা দেশে কয়েক বছরের মধ্যে প্রায় 14টি এরকম গ্রামীণ সংস্থা বা এই যে রুরাল ইনস্টিটিউশন কিন্তু তৈরি হয়। কতটি? 14টি। কতগুলো? 14 গুলো। তাই তো 1954 সালের অক্টোবরে গ্রামীণ সংস্থা বা 14টি গ্রামীণ ইনস্টিটিউশন তৈরি করা হয়। কটা? 14টা, ঠিক আছে। এবারে এই টোটাল বিষয়টা গ্রামীণ শিক্ষার উন্নতি কিভাবে করা যায় তা দেখার জন্য 1956 সালে, এইটা কিন্তু ভালো করে মনে রাখবে, 1956 সালে ভারত সরকার একটি নতুন সংস্থা তৈরি করে, NCRHE। এই সংস্থাটির নাম হচ্ছে NCRHE। NCRHE এর ফুল ফর্মটাও দেখে রাখবে, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল, আর হচ্ছে রুরাল, এইচ হচ্ছে হায়ার, ইতে এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল
হায়ার এডুকেশন। কত সালে তৈরি হয়? 1956 সালে। NCRH এর ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, অর্থাৎ গ্রামীণ উচ্চ শিক্ষা উন্নতির পর্ষদ এক বলে একটা সংস্থা গঠন করা হয় 1956 সালে, যারা এর ভবিষ্যৎ দেখে। হাজার সমালোচনা হোক, যাই হোক, যে কারণে হোক না কেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট, এটা কিন্তু ভারতবর্ষের জন্য সেই সময়ে একটা যুগান্তকারী পদক্ষেপ। যদিও রাজনৈতিক সদিচ্ছা বলো, আর্থিক কারণ বলো, বিভিন্ন কারণে হয়তো এটা তাৎক্ষণিকভাবে পূর্ণতা পায়নি, কিন্তু আজকে যে আমরা গ্রামীণ কলেজগুলো দেখছি, গ্রামীণ মফস্বলে অনেক গ্রামে কলেজ তৈরি হয়ে গেছে, এর ভিত কিন্তু তৈরি হয়েছিল এই রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে। এটা যদি সেই সময় কার্যকরী করা সম্ভব হতো, হয়তো গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ শিক্ষার ভাব, ভারতীয় গ্রামীণ জীবনযাত্রার মানটাই চেঞ্জ হইতো। যাই হোক, এই হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। নেক্সট আমরা মুদালিয়ার কমিশনের হচ্ছে ক্লাস আসবো, প্লাস তার আগে তো এমসিকিউ প্লাস স্ট্যাটিস্টিক যেমন ভাবে চলছে সবই চলবে। ভিডিওটি যদি মনে হয় উপযোগী, অন্তত শেয়ার করে পাশে থাকবে।